নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। সবে সবে 2026 সালের সরস্বতী পুজো শেষ হলো। তাই এই সরস্বতী পুজো উপলক্ষে মা সরস্বতী যেরকম শিক্ষার দেবী, সেরকম সঙ্গীত কলা এবং আরও যে সমস্ত সাংস্কৃতিক দিক রয়েছে তাদেরও দেবী। তাই আজকে আমাদের নিবেদন সেরকম একজন মানুষের জীবনী, যিনি হয়তো একজন ভারতরত্ন হলেও হতে পারতেন, বা ভারতরত্ন তার আহ, পাওয়া উচিত ছিল, কিন্তু তিনি ভারতরত্ন হয়তো পাননি। কিন্তু প্রকৃত অর্থে তিনি একজন রত্ন, কিন্তু আমরা হয়তো অনেকেই তাকে চিনিও না, জানিও না। তাই সেই রকম একটি গল্প আজকে আমাদের চ্যানেল থেকে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য। খবর শুনে স্টেশন ডিরেক্টরের মাথায় হাত। গান গাইতে আসতে পারছেন না জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, অথচ আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণী থেকে তার গান সরাসরি সম্প্রচার হওয়ার কথা। আগে থেকে ঘোষণা করা আছে, সেই মতো অপেক্ষায় থাকবেন আপামর বাংলার শ্রোতারা। এমন সময় এই খবরে মোহমান হয়ে পড়াই স্বাভাবিক। হঠাৎ এক কর্মকর্তার খেয়াল পড়ল, একটি ছেলে আছে যাকে তিনি মাঝে মধ্যেই গুনগুন করতে শুনেছেন। ছেলেটি খুব কম বয়সী, আকাশবাণীতে নিয়মিত তবলা বাজায়। ইতিমধ্যেই তার সাত সঙ্গত এবং লয় জ্ঞানের খ্যাতি ওস্তাদ গাইয়েদের কানে পৌঁছেছে। তারা আকাশবাণীতে সিটিং দিতে এসে খোঁজ করেছেন সেই ছোকরা তবলিয়ার। কিন্তু সে ছেলের গানের গলাও মন্দ নয় বলেই মনে হয়েছে সেই বয়স্ক কর্মকর্তার। স্টেশন ডিরেক্টরকে তিনি জানালেন সে কথা। প্রস্তাব বেশ অলীক হলেও অভিজ্ঞ সেই মানুষটির কথায় আস্থা রেখে রাজি হলেন স্টেশন ডিরেক্টর মশাই। ঝুঁকি নেওয়া ছাড়া তখন তো আর কোনো উপায় নেই। তরুণ সেই তবলিয়া কিন্তু দিব্যি রাজি হয়ে গেল প্রস্তাবে। সে সময় জ্ঞান গোসাইয়ের খ্যাতি আকাশ ছোঁয়া। তার পরিবর্তে অখ্যাত গাইয়ে হিসেবে আকাশবাণীতে গাইতে বসা যে কত বড় পরীক্ষা সামিল, তা সহজেই অনুমেয়। শুরু হলো গান। মুহূর্তের মধ্যে স্টেশন ডিরেক্টর মশাই বুঝলেন তার কোনো ভুল হয়নি। অবিকল জ্ঞান গোসাইয়ের গায়কিতেই গেয়ে চলেছেন সেই কম বয়সী তবলিয়া। চোখ বন্ধ করলে তফাৎ বোঝার উপায় নেই এক বিন্দু। গান শেষ হওয়ার পর ছেলেটিকে চাপটে ধরে তারিফে ভরিয়ে দিলেন সেই কর্তব্যরত অফিসার। আর ঘরে বাইরে গান শুনে মোহিত হওয়া আকাশবাণীর সমস্ত শ্রোতাকেই চমকে দিয়ে ঘোষিত হলো নতুন এক গাইয়ের নাম। হ্যাঁ, আর সেই গাইয়ে হলেন তারাপদ চক্রবর্তী। আর আজকের গল্প এই তারাপদ চক্রবর্তীকে নিয়ে। তাহলে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তাহলে শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাসে ওই একটি দিনের গুরুত্ব অপরিসীম। এই দৈব দুর্বিপাক না ঘটলে হয়তো আরও কিছুদিন সময় লেগে যেত তরুণ সেই শিল্পীকে চিনে নিতে। কিন্তু আকাশবাণীতে একজন তবলিয়া হিসেবে বহাল হওয়ার ঘটনাও সে সময়ে তারাপদর কাছে দৈবের চেয়ে কিছু কম ছিল না। যে রুক্ষ প্রান্তর একা হেঁটে পেরোতে হয়েছে তাকে, যে প্রতিকূল সমুদ্রের সঙ্গে লড়াই করতে হয়েছে প্রত্যেক দিন, তারপর ওইটাই ছিল তার কাছে অত্যাশ্চর্যের বেশি কিছু। গাইয়ে হিসেবে পরিচিত হওয়া বা প্রতিষ্ঠা পাওয়া তো অনেক দূরের ব্যাপার, যদিও একথা পরে বুঝিয়ে দিয়েছেন তিনি। খেয়ালের গাইয়ে হিসেবেই নিজেকে ভবিষ্যৎ তৈরি করতে চেয়েছিলেন বরাবর। মুখচোরা ছেলেটির চোয়ালে একেবারে প্রথম কৈশোর থেকেই ধরে রাখা ছিল সেই অদম্য জেদ। দেশ ভাগ হওয়ার সময় ছাড়তে হয়েছিল ফরিদপুর জেলার ভিটেমাটি। কোটালীপাড়ার ছায়াঘেরা উঠোন ছেড়ে ঢুকে পড়তে হয়েছিল কলকাতার বিরাট অরণ্য আস্তানায়, এবং যেখানে সবকিছু এবং সকলেই তারাপদর অপরিচিত ছিলেন, কেবল একটা বিষয় ছাড়া, গান বাজনা। কলকাতা তখন শাস্ত্রীয় সঙ্গীতের মহাতীর্থ। সারা দেশের তাবড় গাইয়ে
বাজিয়েরা হামেশাই কলকাতার শ্রোতাদের মাত করতে এখানে আসছেন এবং নিজেদের প্রোগ্রাম করছেন। সেই অসংখ্য শ্রোতার দলে কোনো রকমে নিজের নাম লিখিয়ে নিলেন এক চালচুলোহীন তরুণ তারাপদ চক্রবর্তী। টিকিট কাটার পয়সা নেই, তাই রাতের পর রাত নামজাদা আসরে শামিয়ানার বাইরে বসেই সেখানে কাগজ পেতে তিনি ঠায় বসে রইলেন। শুরু হলো শোনা, আর শুনতে শুনতে শেখা। কে জানে সেই সব জাগরণের রাত্রে তিনি কখনো এমন ভেবেছিলেন কিনা যে আর কিছু বছর পর তাঁর গানও শ্রোতারা ঠিক একইভাবে শুনবেন। শ্রবণ তার এক গুরু ঠিকই, কিন্তু অপর গুরু অবধি পৌঁছতে কম বেগ পেতে হয়নি তারাপদকে। দীর্ঘদিন জানালার বাইরে দাঁড়িয়ে শুনে শুনেই তালিম নিয়েছেন সেকালের গাইয়ে সাতকড়ি মালাকারের কাছে। সেই অর্থে গুরু সম্পূর্ণ অজান্তেই, ঠিক যেভাবে তালিম নিতেন একলব্য। তখন পেশা কি তারাপদর? কখনো মোটেগিরি, কখনো বাড়ি বাড়ি গিয়ে চাল বিক্রি করা। ভিটে নেই, ঠিকানা নেই, নুন আনতে পান্তা ফুরোয়, কিন্তু দুচোখে গানের স্বপ্নটুকু ধরে রেখেছেন প্রাণপণ। সাতকড়িবাবু অবশ্য বাকি সাগরেদদের বাঁচাতে গিয়ে দ্রোণ সুলভ ব্যবহার করেননি, বরং একদিন যখন জানালার বাইরে আবিষ্কার করলেন, নিভৃত ওই নিবিষ্ট এক ছাত্রটিকে ঘরে ডেকে এনে শোনাতে বললেন গান, তারপর টেনে নিলেন বুকে। তারাপদর তালিম অবশ্য আরও পরিপূর্ণ মাত্রা পেয়েছিল সঙ্গীতাচার্য গিরিজাশঙ্কর চক্রবর্তীর হাতে, যিনি তারাপদকে নিজের শ্রেষ্ঠ আবিষ্কার বলে গিয়েছেন আমৃত্যু। বিষ্ণুপুরের গায়নে এসে মিশেছিল কিরানার প্রভাব, আরও নানান শাখা নদীর জল। সেভাবেই মোহনায় পৌঁছন তারাপদ। কিন্তু সে তো শিক্ষার মোহনা। জীবন তাকে দেখিয়েছে আরো বহু ঘুরপথ, নানান চড়াই উতরাই। সেসবের মধ্যে দিয়ে সম্পূর্ণ অনামী উদ্বাস্তু এক দরিদ্র বঙ্গসন্তান কিভাবে অবিসংবাদিত শিল্পী হয়ে উঠলেন, সে কাহিনী আজকের দিনে রূপকথাকেও হার মানাবে। জেদ যেমন ছিল শিখরে পৌঁছনোর, তেমনি প্রত্যয় ছিল নিজের অবস্থানে কায়েম থাকার। এই দুইয়ের মধ্যে সম্পর্ক যে অনেক সময় ব্যস্তানুপাতিক, তা মানতে চাইতেন না জেদি তারাপদ। কিন্তু সেই টানাপোড়েনকে সঙ্গী করেই কলকাতা শহরকে নিজের অদ্বিতীয় পরিচিতি উপহার দিয়ে গিয়েছিলেন তিনি। পরিস্থিতির হাতে মার খেতে খেতে একদিন ঘুরে দাঁড়িয়ে ছিনিয়ে নিয়েছেন যাবতীয় প্রতিষ্ঠা। সেসব আসরের কথা আজও নিশ্চয়ই মনে থাকবে হাতে গোনা কয়েকজন অভিজ্ঞ শ্রোতার, যেখানে তারাপদ চক্রবর্তীর গান গাওয়ার পরে মঞ্চে উঠে उस्ताद बड़े गुलाम अली खान साहेब बोलছেন, आज तारा बाबू ने जो गाना सुना दिया उसके बाद गाना बहुत मुश्किल है, फिर भी हम कोशिश करेंगे। ছদ্মবেশী বিনয় আর মেকি কথা বলার যুগটা বোধহয় তখনও আসেনি। স্বতঃস্ফূর্ত এক শৈল্পিক নতিস্বীকার কেবল তখনকার দিনেই হতো। শিল্পীদের সঙ্গে ঘুরে বেড়ানো মানুষজন ছিলেন অনেকে। আহ, এরকম অনেকেই ছিলেন গ্রিন রুমে ভিড় করতে এসে শুনতে আসা আকুল শ্রোতার দলও তাদের কমতি ছিল না। সেসব আসরই বা কোথায় আর, যেখানে দ্রুত খেয়ালে সঙ্গত করতে করতে লয়কারীর দাপটে টুপি খুলে তারাপদর পায়ে নামিয়ে রাখছেন তবলা সম্রাট আহমেদ জান থেরাকুয়া। কোথায় সেসব মজলিস যেখানে নিজের বাজনা হয়ে যাওয়ার পরেও তারাপদবাবুর গান শুনে যাবেন বলে প্লেনের টিকিট বাতিল করে দিয়ে শ্রোতার আসনে বসে থেকেছেন তরুণ রবিশঙ্কর? কোথায় তেমন সব জলসা যেখানে তারাপদ চক্রবর্তীর গান শেষ হওয়ার পর দেখা করতে এসে তার দু হাত ধরে অঝরে কেঁদে ফেলেছেন হীরাবাই? কোথায় সে যুগ যেখানে মাইহার থেকে অনুজ তারাপদকে চিঠি লিখছেন বাবা আলাউদ্দিন খান সাহেব, মুগ্ধতা স্বীকার করে নিয়ে তাকে নির্দ্বিধায় ডাকছেন ভারতের রত্ন বলে? সেসব নেহাত ইতিহাসের উজ্জ্বল মলিনতায় ঠিকানা খুঁজে নিয়েছে, কিন্তু ইতিহাস তো বহুমুখী। সে নানা ধরনের আখ্যান ধরে রাখে। তোর্দণ্ড প্রতাপ সেই সব গান বাজনার দিনগুলো পেরিয়ে আজও একথা মেনে না নিয়ে উপায় নেই যে জাতীয় স্তরে সে স্বীকৃতি বা প্রতিষ্ঠা সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তীর পাওনা ছিল, তার সিকিভাগও তিনি পাননি। অথচ এই যেমন দেখছি সমকালীন তাবড় শিল্পীদের ঝুলি উজাড় করা ভালোবাসা এবং শ্রদ্ধা ঠিকই আদায় করে নিয়েছেন।
সে সময়ে যে আসরে গেয়েছেন অবিস্মরণীয় হয়ে থেকেছেন, তবু মৃত্যুর এই এত বছর পর ততখানিও যেন স্মরণীয় নন তিনি। পুরনো রসিক শ্রোতারা আজও নাম শুনলে কপালে হাত ঠেকান ঠিকই, কিন্তু গান বাজনার মূল স্রোতের ইতিহাস তাকে খানিক ব্রাত্য করেই রেখেছে। বিস্মরণের এই মোলায়েম রাজনীতি হয়ে উঠেছে তারাপদর মতো বিরল শিল্পীর মাথায় কাঁটার মুকুট। অথচ ভেবে দেখতে গেলে বাংলা থেকে তিনিই প্রথম বড় খেয়াল গাওয়া চালু করেন, এবং আলাপ হোক বা লয়কারি, বোলমাট হোক বা তান কর্তব, সময়ের চেয়ে এগিয়ে থাকা এই মানুষটি ভবিষ্যতের দৌড়ে পিছিয়ে গেলেন কেন তাহলে? কেন কেবলই বাংলা শিল্পী হয়ে থাকলেন? তার ভারতের রত্ন খেতাব থেকে গেল কেবল বাবা আলিউদ্দিনের চিঠিতেই? তবে হ্যাঁ, আজ যে বেশ কিছু বাঙালি খেয়াল গাইয়ে দেশেও তার বাইরে স্বচ্ছন্দের নাম কিনছেন, তার ভিত্তি কিন্তু এই মানুষেরাই স্থাপন করে গিয়েছেন। একদিকে তারাপদ চক্রবর্তী, একদিকে বিশ্বদেব চট্টোপাধ্যায়, অন্যদিকে চিন্ময় লাহিড়ী। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এরা আপ্রাণ লড়েছিলেন বলেই আজ স্রোতের অভিমুখে বাঙালি শিল্পীরাও সাঁতার কাটতে পারছেন। বহুতল বাড়ির ছাদ অনেকেই উপভোগ করেন, তার ভিতের কথা মনে রাখেন কতজন? সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী সেই ভিতেরই এক অপরিহার্য স্তম্ভ। তারাপদ চক্রবর্তীর গলায় ছিল বিস্ময়, কখনো মনে হতো আকাশের গহনতার সঙ্গে কথা বলছেন তিনি, আবার কখনো মনে হতো মাটির গভীর থেকে উঠে আসছে আকুল কোনো প্রার্থনার সুর। প্রতিটি অলংকার, প্রতিটি মূর্ছনায় ছিল গুরু পরম্পরার এক নিবিড় সাধনার ছায়া। সেই সাধনার সুর আজও আমাদের বুকের মধ্যে এসে বাজে, স্মৃতির এক পূর্ণাঙ্গ সৌধ নির্মাণ করে। এই সৌধে লেখা থাকে সুরের মহত্ব, সঙ্গীতের শুদ্ধতা, আর এক শিল্পীর আত্মার প্রকৃত উচ্চারণ। এমন করে কেউ যদি গান গায়, তবে সে কেবল শিল্পী নয়, সে হয় এক সুরস্নানে ভেজা ঋষি। আর আমাদের সেই ঋষির নাম তারাপদ চক্রবর্তী। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প, তারাপদ চক্রবর্তীর গল্প। যদি ভালো লাগে আমাদের গল্প, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, যাতে আমরা পৌঁছে যেতে পারি আরো বৃহৎ জনতার কাছে। সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই মানুষটির কোনো প্রতিবেদন আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরার। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।